স্বাগত ক্র্যাকেট একাডেমিতে। আমি রাহুল এবং আজকে আমরা আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে 7ই মে এবং আজকে আমরা সারাদিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা চোখ বুলিয়ে নেব। তো চলুন তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সুপ্রিম কোর্টের বিচারকের অনুমোদিত সংখ্যা বাড়ানোর জন্য একটি বড় সংশোধনী বিল অনুমোদন করেছে। ভারতের প্রধান বিচারপতি ব্যতীত, মানে প্রধান বিচারপতি ছাড়া, নতুন সর্বোচ্চ বিচারকের সংখ্যা কত হবে? আচ্ছা, তো প্রথমে যেটা সংখ্যা ছিল সেটা ছিল 33 প্লাস 1, মানে এই যে 1 সেটা ছিল সিজেআই কিংবা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে প্রধান বিচারপতি। আচ্ছা, প্রধান বিচারপতি ছাড়া আরও 33 জন জজ কিন্তু ছিলেন। এখন বর্তমানে এই যে নতুন বিলটি নিয়ে আসা হয়েছে সেখানে 4 জন নতুন বিচারপতিকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে প্রধান বিচারপতি ছাড়া, মানে সিজিআই বাদ দিয়ে 33 যোগ 4 মানে 37 জন এখন নতুন বিচারপতি থাকবেন। আচ্ছা, আর সিজিআইকে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে মোট বিচারপতির সংখ্যা হবে 38। কিন্তু যেহেতু এখানে প্রশ্নই বলেছেন প্রধান বিচারপতি ছাড়া, তাহলে এখানে উত্তর হবে অপশান ডি, 37। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তারই আগে সুপ্রিম কোর্ট নিয়ে কিছু জিনিস জেনে নিই আমরা। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যেটা আর্টিকেল নাম্বার কিংবা আর্টিকেল নাম্বার সেটা হচ্ছে 123, 123, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের যে অনুচ্ছেদ নাম্বার সেটা হচ্ছে 124 কিংবা 124। তো 124 আর্টিকেল অনুযায়ী বিচারপতিকে বাড়ানো কিংবা কমানো যেতে পারে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিংবা সুপ্রিম কোর্ট তৈরি কখন হয়? সেটা হয়েছিল 1773 সালে। এটা ইন্ডিপেন্ডেন্সের আগে, স্বাধীনতার আগে যেটা হয়েছিল 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের অধীনে, রেগুলেটিং অ্যাক্টের অধীনে হয়েছিল। এবং এর যে বিচারপতি ছিলেন একজন, তার নাম ছিল এলিজা ইম্পে, এলিজা ইম্পে। তো এটা আপনারা মনে রাখবেন। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে সুপ্রিম কোর্ট তৈরির কথা বলা হয় এবং 1774 সালে সুপ্রিম কোর্ট তৈরি করা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কূটনৈতিক কর্মীদের জন্য মারাত্মক নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে কোন দেশ আজ পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত তাদের কনসুলেট বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে? তো কূটনীতিক কর্মীদের জন্য নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে যে দেশটি তাদের কনসুলেট বন্ধ করার ঘোষণা করেছেন তিনি হচ্ছেন ইউএস কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস। পরবর্তী প্রশ্ন। আজ ভোপালের মর্যাদাপূর্ণ ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে কাকে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয়েছে? আচ্ছা, জুডিশিয়াল থেকেই বুঝতে পারছেন এখানে কোনো বিচারাধীন কিংবা বিচারপতির কথা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে জুডিশিয়াল একাডেমি, সেই জুডিশিয়াল একাডেমিতে যাকে নতুনভাবে ডিরেক্টর হিসেবে নির্বাচন করা হয়েছে তার নাম হচ্ছে বিচারপতি অনিরুদ্ধ বসু। তিনি এই কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে রিটায়ার হয়ে যান কিংবা অবসরপ্রাপ্ত ঘোষণা হয়। তার নাম হচ্ছে অনিরুদ্ধ বসু এবং তিনি এখন বর্তমানে ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন হলো, আজ যৌথ সন্ত্রাস বিরোধী সামরিক মহড়া শক্তি শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং কোন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে এই দ্বিপাক্ষিক কৌশলগত মহড়া পরিচালিত হয়? মহড়াকে ইংরেজিতে এক্সারসাইজ বলা হয়। এটা আপনার এক্সারসাইজ মানে ব্যায়াম না, এটা সাধারণত এক কথায় হচ্ছে বাহিনীরা কোনো নিজের শক্তি দেখানোর একটা আয়োজন বলতে পারেন, সেটাকে সাধারণত মহড়া বলা হয়ে থাকে। তো কোন দেশের সঙ্গে শক্তি শুরু হয়েছে? শক্তি একটা এখানে SHAKTI, শক্তি এক্সারসাইজ আপনারা মনে রাখবেন। তাহলে শক্তি এক্সারসাইজ যে দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাহিনীর এই মহড়া, সেটা হচ্ছে ফ্রান্সের সঙ্গে। ফ্রেঞ্চ রেভলিউশন না, অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ কান্ট্রির সঙ্গে এই আপনার মহড়াটা পরিচালনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আজ বিশ্বব্যাপী প্রকাশিত নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার। আচ্ছা, নাইফ এখানে NIFE না, এটা KNIFE, মানে হচ্ছে চাকু কিংবা ছুরি, এটা তার ইংরেজি ভাষা KNIFE। তো স্পেলিংটা আপনারা দেখে নেবেন। সো এই নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার শীর্ষক বহু প্রত্যাশিত স্মৃতিকথা মানে বায়োগ্রাফি বলতে পারেন। সো এই বায়োগ্রাফিটি কোন বুকার পুরস্কার বিজয়ীর লেখা?
তো অপশন আছে এখানে অরুন্ধতী রায়, সলমান রুশদি, অমিতাভ ঘোষ নাকি চেতন ভগত। তো এই নিয়ে একটা ছোট্ট ঘটনা আপনারা জেনে নিন। সেটা হচ্ছে 2022 সালে আমেরিকার মধ্যে এই সলমান রুশদি নামে ব্যক্তিটি একটা স্পিচ দিচ্ছিলেন এবং তারই মধ্যে কিন্তু তার উপরে আক্রমণ চালানো হয়। যাই হোক, তিনি তারপর থেকে রিকভার হয়ে যান। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সলমান রুশদি নামে এই ব্যক্তিটি কিংবা এই লেখকটি এই বইটি লিখেছিলেন, যার নাম হচ্ছে নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার। এ নিয়ে কিছু জিনিস আরও আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে তার আগেও আরেকটা খুব ফেমাস কিংবা খুব গুরুত্বপূর্ণ লেখা আছে, তার নাম হচ্ছে ভিক্টর সিটি, যেটা 2023 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে ঐতিহ্যগতভাবে মে মাসের প্রথম সপ্তাহে ঘোষিত কোন মর্যাদাপূর্ণ বৈশ্বিক পুরস্কার আজ তার বিজয়ীদের নাম প্রকাশ করেছে, যা সাংবাদিকতা, সাহিত্য, সঙ্গীত রচনায় অসামান্য কাজকে সম্মান জানায়। তো মে মাসের মধ্যে এই এই পুরস্কারটি দেওয়া হয় এবং সেই পুরস্কারের নাম যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে পুলিৎজার পুরস্কার। পুলিৎজার, LITZER, পুলিৎজার অ্যাওয়ার্ড। সো এটা এটা আমেরিকার একটা ইউনিভার্সিটির আন্ডারে এই পুরস্কারটি দেওয়া হয়। বাকি নোবেল প্রাইজ আপনি জানেন অ্যালফ্রেড নোবেলের দ্বারা, দেন বুকার প্রাইজ সাধারণত বই লেখার জন্য, বুক থেকে বুকার, দেন গ্র্যামি পুরস্কার সাধারণত সায়েন্স বিভাগে আসে, এবং পুলিৎজার পুরস্কার সাধারণত সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনার কাজকে সম্মান জানানোর জন্য দেওয়া হয়। আচ্ছা, নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটি দ্বারা এই পুরস্কারটি পরিচালনা করা হয় এবং এটি কখন শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 1917 সালে। একজন বিখ্যাত সংবাদপত্রের প্রকাশকের উইলের বিধান দ্বারা এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকেই এই পুরস্কারটি দেওয়া হয়। ঐতিহ্যভাবে গোবিন্দ বিহারী লাল 1937 সালে তার ব্যতিক্রমী বিজ্ঞান প্রতিবেদনের জন্য প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার জিতেছিলেন। তাহলে ভারতের প্রথম পুলিৎজার জয়ী মানুষের নাম কি? তো তার নাম হচ্ছে গোবিন্দ বিহারী লাল। 1937 সালে তিনি এই পুরস্কার জিতেছিলেন। সপ্তম প্রশ্ন হচ্ছে ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক আজ সরকারের কোন ফ্ল্যাগশিপ উদ্যোগের জন্য দুটি বড় সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প অনুমোদন করেছে? এটা কোন প্রকল্পের অধীনে হয়েছে এটা আপনাকে বলতে হবে, যেমন মেক ইন ইন্ডিয়া, নাকি ডিজিটাল ইন্ডিয়া, নাকি ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, নাকি প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ। তো একটা নতুন যে প্রকল্প লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে ISM এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। তো এর আন্ডারে যে প্রথম ধাপ, যেহেতু তার জন্য এটা 1.0 কিংবা 1.0 বলা হয়ে থাকে। সো এর আন্ডারে দুটি বড় সেমিকন্ডাক্টর উৎপাদনের প্রকল্প অনুমোদন করেছে ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ISM। পরবর্তী প্রশ্ন হচ্ছে রিয়েল টাইম হেলথ কার্ড এবং ট্র্যাকিং সিস্টেম চালু করার জন্য আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বারা কোন দেশীয় চিকিৎসা উদ্যোগটি সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে? জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি, আয়ুষ্মান ভারত, নাকি জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, নাকি পালস পোলিও টিকাকরণ? তাহলে রিয়েল টাইম হেলথ কার্ড থেকে আপনারা বুঝতে পারছেন সাধারণত মানুষের যে স্বাস্থ্য বিমা সেই রিলেটেডই একটা কার্ড দেওয়া হয়ে থাকে। সেই কার্ডটা তাকে তার অতীতের কোন রোগ হয়েছিল এবং এর পরেও যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেই কার্ডের মধ্যেই কিন্তু সেই সমস্ত ডাটা কিন্তু লেখা থাকবে। তো যে মন্ত্রকটি এই উদ্যোগটি নিয়েছিল তার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত। পরবর্তী হচ্ছে ফিটনেস ও ট্র্যাক ইভেন্টগুলোতে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বিশ্বব্যাপী ক্রীড়া সম্প্রদায় এবং রাষ্ট্রসংঘ দ্বারা 7ই মে আনুষ্ঠানিকভাবে কোন দিবস পালন করা হয়? তো 7 মে আজকের দিনে কোন দিবসটি পালন করা হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিনটি হিসেবে মনে রাখবেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে কিংবা বাংলায় সেটাকে বলা হয়ে থাকে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কিংবা বিশ্ব ক্রীড়া দিবস। 1996 সালে ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রাক্তন সভাপতি যিনি ছিলেন তার নাম ছিল প্রাইমো নেবিউলো, এবং তিনি এই দিবসটি সাধারণত তাকে স্মরণ করার জন্য এই দিবসটি পালন করা হয়ে থাকে।
আচ্ছা, 7ই মে আজকেই আরেকটা গুরুত্বপূর্ণ দিবস আপনাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে নিজের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা। কোন গুরুত্বপূর্ণ সংস্থা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে এবং ভারতের সীমান্ত এলাকায় সড়ক নেটওয়ার্ক তৈরি করে এবং রক্ষণাবেক্ষণ করে? আচ্ছা, যুদ্ধের সময় কিংবা বাকি সময়ও সাধারণত বর্ডারে যে থাকে সেটা জানেন, বর্ডার সিকিউরিটি ফোর্স। তো তাদের যাতায়াতের জন্য যে সড়ক নির্মাণ কিংবা সড়ক যদি আরও কিছু হয়ে যায়, নতুন সড়কের উদ্ভাবন কিংবা সড়ক সারাই করা, তো এইগুলো কাজ অ্যাকচুয়ালি করেন কে, কোন সংস্থার অধীনে এইগুলো আসে? তো সেই সংস্থারই নাম আপনাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে। অপশন যেমন দেওয়া আছে, ভারতীয় কোস্ট গার্ড, নাকি বর্ডার সিকিউরিটি ফোর্স, নাকি বর্ডার রোডস অর্গানাইজেশন, নাকি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এর উত্তর হবে আপনার বর্ডার রোডস অর্গানাইজেশন, রোডসের কাজ করেন। এবং তার জন্যই সাধারণত বিএসএফ এর রাস্তা নির্মাণ করার জন্য একটা নতুন অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল, যেটা করা হয়েছিল 1960 সালে। কার অধীনে? 1960 সালে এটা জওয়াহরলাল নেহরুর অধীনে করা হয়েছিল এবং সংস্থাটার নাম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। এখানে আরও কিছু ডাটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এর আনুষ্ঠানিক মূল মন্ত্র হলো শ্রমেন সর্বম সাধ্যম, এটা সংস্কৃত ভাষা, এবং এটি প্রায়শই ভুটান ও মায়ানমারের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলিকে উন্নয়নমূলক প্রকল্প হিসেবে গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়ানোর জন্য আজকের মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় বিচার ব্যবস্থা সম্পর্কে স্পষ্টভাবে বিস্তারিত বলা হয়েছে? এখানে পার্টের কথা বলা হয়েছে আপনার কনস্টিটিউশনে, যেমন ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, দেন ফিফথ পার্ট, এইভাবে চলতে থাকে। সাধারণত কয়খানা পার্ট আছে? তো সেটা হচ্ছে 22টা পার্ট, কিন্তু এক কথায় নাম্বার হিসেবে দেখলে 22টা পার্ট, কিন্তু বর্তমানে 25টা পার্ট কিন্তু ভারতের সংবিধানে রয়েছে। আচ্ছা, তো এই পার্টগুলির মধ্যেই কোন অংশে এই মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা বলা হয়েছে? তো সেটা হচ্ছে পঞ্চম অংশে কিংবা ফিফথ পার্টে। পরবর্তী প্রশ্ন, বিসিসিআই কিংবা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে চলমান আইপিএল 2026 মরশুমের গ্র্যান্ড ফিনালে বেঙ্গালুরু থেকে কোন স্টেডিয়ামে স্থানান্তরিত করা হবে। এর মানে যেহেতু গতবার বেঙ্গালুরু চ্যাম্পিয়ন ছিল, আইপিএল চ্যাম্পিয়ন কে ছিল 2025-এ, তো সেটা ছিল আরসিবি কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো যেই টিম গত বছরে জিতে থাকে তার ভেনিউতেই হয় পরবর্তী আইপিএলের ফাইনাল। তো এই হিসেবে 2026-এর ফাইনাল কতই হওয়া উচিত ছিল? সেটা ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে কিংবা আরসিবির হোম গ্রাউন্ডে। কিন্তু 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 বিসিসিআই পরবর্তীতে একটা পদক্ষেপ নিল যে এখানে আরসিবির হোম গ্রাউন্ডে 2026 সালের আইপিএলের ফাইনাল করানো হবে না। তাহলে কোন ভেন্যুতে করানো হবে? অপশন দেওয়া আছে, দেখবেন। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, নাকি ইডেন গার্ডেন্স কলকাতা, নাকি চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে, নাকি নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। তো এর সঠিক উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। আচ্ছা, এই স্টেডিয়াম নিয়ে আরও কিছু জিনিস মনে রাখবেন, যেমন 2023-এর আইপিএল ফাইনাল ভারত হেরেছিল। 2023-এর আইপিএল ফাইনাল ভারত হেরেছিল এই ভেন্যুতেই। কিন্তু পরবর্তীকালে 2025-এর সেমিফাইনাল কিন্তু ভারত এই মাঠেই কিংবা এই স্টেডিয়ামেই কিন্তু জিতেছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা, এই স্টেডিয়াম হচ্ছে এখন বর্তমানে সবচাইতে বড় স্টেডিয়াম এবং যার দর্শকের সংখ্যা মোটামুটি 1,32,000 তার ক্ষমতা আছে বসানো। যাই হোক, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আজ প্রকাশিত বিশ্ব ব্যাংকের সর্বশেষ রেমিট্যান্স তথ্য অনুযায়ী কোন দেশ $67.6 বিলিয়ন রেমিট্যান্স পেয়ে ভারতের ঠিক পিছনে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থান অধিকার করেছে? আচ্ছা, রেমিট্যান্স মানে কি? রেমিট্যান্স মানে হচ্ছে যে কোন দেশ জব তৈরি করার কত ক্ষমতা আছে তার পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড ব্যাংক একটা অ্যামাউন্ট কিন্তু কিংবা একটা টাকার পরিমাণ সেই দেশকে দিয়ে থাকে, তাকেই বলা হয় রেমিট্যান্স। আচ্ছা, এই অ্যামাউন্ট কোন দেশকে তাহলে সবচাইতে বেশি দেওয়া হয়? তো এর উত্তর হচ্ছে প্রথম স্থানে আছে এখানে ইন্ডিয়া, যেখানে মোটামুটি $129 বিলিয়ন ভারতকে রেমিটেন্স হিসেবে দেওয়া হয়ে থাকে। দ্বিতীয় স্থানে যে দেশটি অবস্থান করছে সেটা হচ্ছে মেক্সিকো, উত্তরটা মনে রাখবেন, যাকে মোটামুটি 67 কিংবা 68 বিলিয়ন ডলার দেওয়া হয়ে থাকে। এর পরবর্তীতে চায়না, জাপান এরা রয়েছে। পরবর্তী প্রশ্ন,
আন্টার্কটিক চুক্তি সচিবালয় আজ কোন ক্ষেত্রে আকস্মিক বৃদ্ধির কারণে সৃষ্ট গুরুতর জৈবিক দূষণ এবং রোগীর ঝুঁকি মোকাবিলা করার জন্য একটি জরুরি অধিবেশন আহ্বান করেছে, যেমন বাণিজ্যিক মাছ ধরা নাকি বাণিজ্যিক পর্যটন, সামরিক মহড়া নাকি খনিজ সম্পদ খনন। তো এর সঠিক উত্তর হচ্ছে বাণিজ্যিক পর্যটন। এই জিনিসটা মনে রাখবেন। এবং আজকের শেষ প্রশ্ন যেটা হতে চলেছে সেটা হচ্ছে, আজ একটি বড় নিরাপত্তা লঙ্ঘনের প্রতিক্রিয়ায় জলন্ধরে কোন আধা সামরিক বাহিনীর আঞ্চলিক সদর দপ্তরের বাইরে একটি স্থানীয় বিস্ফোরণের পর সমগ্র পাঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট প্রোটোকল জারি করা হয়েছে। তো বড় নিরাপত্তা লঙ্ঘনের প্রতিক্রিয়ায় জলন্ধরে কোন আধা সামরিক বাহিনী এই প্রোটোকল জারি করেছেন? সেন্ট্রাল পুলিশ ফোর্স নাকি বর্ডার সিকিউরিটি ফোর্স নাকি ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ নাকি ন্যাশনাল সিকিউরিটি গার্ড? এর সঠিক উত্তর হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স কিংবা বিএসএফ এর হাই অ্যালার্ট জারি করেছে। তো এই ছিল আমাদের আজকের 15টা প্রশ্ন। যাই হোক, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন। তাছাড়াও যদি আপনারা এর পিডিএফ পেতে চান তাহলে টেলিগ্রামে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে যাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন।